দল ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়েছে 2018 সালের পর। 2018 সালের পর প্রথমবার বাংলাদেশ ওয়ানডেতে উইন্ডিজের কাছে হেরেছে। দ্বিপাক্ষিক সিরিজ, বৈশ্বিক টুর্নামেন্ট, যেইভাবেই বিবেচনা করুন না কেন, ঘরে বাইরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দ্বৈরথ মানেই ছিল বাংলাদেশের অবভিয়াস উইন। সবশেষ ম্যাচটায় মাঠে নামার আগে হিসাবটা অনেকটা এরকম ছিল যে বাংলাদেশ যদি এই ম্যাচে জেতে তাহলে ডজন পূরণ হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় নাই। 11-1 চলে গেছে, বাংলাদেশ দল সিরিজে পিছিয়ে পড়েছে এবং বাংলাদেশের বিপক্ষে ডমিনেট করে অনেকটা ব্যাকফুটে থেকে দুর্দান্ত দাপটে ম্যাচ ছিনিয়ে নিয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশ হেরেছে কথায় সেই আলোচনা যেমন হচ্ছে, ঠিক একইভাবে কিছু কিছু জায়গায় গেম প্ল্যানে যে বড় ধরনের অসঙ্গতি ছিল, ভুল ছিল, সেই ব্যাপারগুলো কিন্তু সামনে আসছে। একটা দল ওয়ানডে খেলতে নেমেছে, 50 ওভারের ম্যাচ, 300 বলের ম্যাচে 155টা, 50%-এর বেশি বল দিয়েছে ডট। 155 বল ডট দেয়া একটা দল শেষ পর্যন্ত 300-র কাছাকাছি একটা স্কোর পোস্ট করতে পেরেছে। সেটাও সম্ভব হয়েছে ষষ্ঠ উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকের আলী অনেকের কারণে। কিন্তু বাংলাদেশ দল ম্যাচ শুরুর আগে যখন সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, কিংবা হচ্ছে টস পরবর্তী সেই সময়টাতে কথা বলছিলেন মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তিনি যখন অ্যানাউন্স করলেন যে বাংলাদেশ মোটামুটি 280 রান পোস্ট করতে পারলে ইট উইল বি চ্যালেঞ্জিং ফর দ্য অপোনেন্ট, সেখান থেকেও যখন বাংলাদেশ আরো 14-15টা রান বেশি করে ফেলে এবং তারপরও সেই রানটা চ্যালেঞ্জ জানাতে পারে না, এটাতে প্রমাণিত হয় যে পুরো দলের উইকেট সম্পর্কে, স্কোর সম্পর্কে, নিজেদের অ্যাবিলিটি সম্পর্কে, প্রতিপক্ষ কতটুকু বিধ্বংসী হতে পারে, প্রত্যেকটা জায়গায় ধারণাগত বিশাল একটা গ্যাপ ছিল। এবং সেই গ্যাপটা থাকার কারণে হাতে প্রায় 2.5 ওভার রেখে উইন্ডিজ জিতে গেছে, অর্ধেক উইকেট রেখে উইন্ডিজ জিতে গেছে এবং বাংলাদেশ ওই যে বললাম 155টা ডট বল তাদের ব্যাটিং ইনিংসে পুরোটার খেসারত দিয়েছে প্রথম ম্যাচটা হেরে। আমাদের খেয়াল করে দেখি শুধু এই জায়গাটায় না, বাংলাদেশ দল খেলতে নেমেছে, বাংলাদেশ দল প্রতিপক্ষের এগেনস্টে প্রথম ম্যাচটা জিতবে এরকম একটা কনফিডেন্স নিয়ে নেমেছে, কারণ আগের 11টা দেখায় গত 6 বছরের হিসাবে বাংলাদেশ পরাজিত হয়নি ওয়ানডেতে উইন্ডিজের এগেনস্টে। সেই জায়গাটায় পুরো দলের বডি ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য ব্যাটিং পিরিয়ড খুব বেশি কি কনভিন্সিং ছিল। প্রথমত দল প্রথম থেকেই মেনে নিয়েছে যে এখানটায় 270-80 রান করতে পারলে এটা একটা বড় চ্যালেঞ্জ জানাবে প্রতিপক্ষকে, যেখানটা একটা বড় ভুল ছিল। দ্বিতীয় যে জায়গাটা, সেটা খুবই ইন্টারেস্টিং। আমরা যদি খেয়াল করে দেখি যে উইন্ডিজ যে এই ম্যাচটাকে ছিনিয়ে নিল, সেইখানটায় শেষ মুহূর্তে 31 বলে 41 রান যিনি করলেন গ্রেভস, তিনি করেছেন 130+ স্ট্রাইক রেটে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, রাদারফোর্ড সেঞ্চুরিয়ান, তিনি ব্যাট করেছেন 140+ স্ট্রাইক রেটে। বাংলাদেশ দলের পুরো 11 জন ক্রিকেটারের মধ্যে যারা যারা ব্যাটিং এর সুযোগ পেয়েছেন, সর্বোচ্চ স্ট্রাইক রেট হচ্ছে 120। জাকের আলী অনেক 125 ছাড়াতে পারেনি কেউ, 130, 135, 40 তো অনেক পরের হিসাব। পুরো দলের পরিকল্পনার জায়গাটা এত বেশি আমার কাছে মনে হয় যে মুখস্থ পরিকল্পনা নিয়ে তারা নেমেছিল, যে এই পরীক্ষায় এটা আসে নাই। পিথাগোরাসের উপপাদ্য একটা সময় আমরা পড়তাম, 23 নাম্বার আর 24 নাম্বার, আমার যতটুকু মনে আসে 23 নাম্বার যদি আগের এক্সামে আসতো, 24 নাম্বারটা পরের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া হতো। কিন্তু অনেক সময় হতো কি যে ওই 23 এলে পরের বার 24 আসবে, যারা একটু চালাক চতুর টিচার ছিলেন তারা সেটা না করে 23কে আবার রিপিট করতেন, মাথা খারাপ হয়ে যেত। বাংলাদেশ দল এরকম একটা মাথা খারাপ করার সিচুয়েশনে পড়েছে। পুরো দলের আপনি যদি বোলিং অ্যাটাক দেখেন, এটাতে খুব কমন একটা সিনারিও চোখে পড়বে। 3 জন পেসার খেলেছেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং আমাদের তানজিম হাসান সাকিব। এই যে 3 জন পেসার খেলেছেন, 3 পেসারের 3 জনই হচ্ছে ডানহাতি পেসার, 3 জনই ডানহাতি পেসার, বাঁহাতি অপশন আমাদের কিন্তু ছিল। আবার যদি আমরা খেয়াল করি স্পিন ডিপার্টমেন্টে মেহেদী হাসান মিরাজ নিজে অফ স্পিনার, আমরা কোনো বাঁহাতি স্পিনারকে খেলাই নাই। সাকিব আল হাসান নেই, সেই জায়গাটাতে অটোমেটিকলি একজন বাঁহাতি স্পিনার বাংলাদেশ 11-এ ঢোকার দাবি রাখে, সেই বাঁহাতি স্পিনার আমরা চুজ করার চেষ্টা করি নাই। নাসুম আহমেদকে আমরা বসিয়ে রেখেছি, কিন্তু এই নাসুম আহমেদকে যদি আমরা খেয়াল করি যে সবশেষ যে তিনি ওয়ানডেটা খেললেন শারজাতে, সেখানটায় 10 ওভার বল করে তিনি দিয়েছিলেন 24 রান। কতটা ইকোনমিক্যাল ছিলেন। আপনি প্রতিপক্ষকে যখন আটকে রাখবেন, আপনি টসের সময় যখন মেনে নিচ্ছেন যে এখানে 280 ভালো স্কোর, মানে 300 হবার চান্স নেই, 280 অবশ্য স্মার্ট স্কোর,
কিন্তু 280 একই সাথে এটাও আধুনিক ওয়ানডে ক্রিকেটে মনে করিয়ে দেয় যে এখানটায় ধুমধারাক্কা ব্যাটিং করা যাবে না, তাহলে স্কোরটা 300 প্লাস হতো। যেহেতু সেরকমটাই হবে, আপনি যেই বোলারটা সবচেয়ে কিপ্টে, সবচেয়ে ইকোনমিক্যাল, সেই বোলারকে আপনি খেলাবেন না। নাসুম আহমেদকে ড্রপ করা হয়েছে, রিশাদকে খেলানো হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে একজন বাঁহাতি স্পিনার অথবা একজন বাঁহাতি পেসার ভ্যারিয়েশনের জায়গাটা আমরা মিস করেছি। সেই হোপের ব্যাটিংটা দেখুন না, 80+ যে ইনিংসটা খেলেছে আমরা কিন্তু তাকে আউট করতে পারিনি, এবং তিনি কিন্তু তৃতীয় উইকেট জুটিতে প্রথমবার প্রতিরোধ করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেটাকে ফাইনালি জয়ের পথে নিয়ে গেছেন অন্যরা, রাদারফোর্ড কিংবা গ্র্যাপসের কথা আমরা বলতে পারি। সো এই ডানহাতি ব্যাটারদের এগেনস্টে বাংলাদেশে তো আসলে বোলিং ওয়াইজ কোনো প্রপার ভ্যারিয়েশন কিংবা পরিকল্পনা আনার অপশনটাই বাংলাদেশ দল রাখে নাই। আবার যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশ যখন ব্যাটিং ইনিংসে ছিল, বাংলাদেশের ব্যাটাররা প্রায়ই মিসরিড করছিল বলগুলোকে, দোজ বলস যেগুলো হচ্ছে পেসারদের দ্বারা, মানে উইন্ডিজ পেসাররা যখন বল করছিলেন কিন্তু মারছিলেন স্লোয়ার, প্রি অ্যাটেম্পটেড স্লোয়ার মারছিলেন, বোঝাই যাচ্ছিল এই বলটা হয়তো স্লো হবে, মানে ওখানটায় স্লোয়ার গুলো অনেক কাজে দিচ্ছিল। উইকেট যে ধরনের বিহেভ করছিল সেখানটায় স্লো ডেলিভারি গুলো বাংলাদেশ ব্যাটিং ডিপার্টমেন্টকে, ডিসপাইট নোয়িং বিফোর দ্য বল, ডিসপাইট নোয়িং বিফোর দ্য ডেলিভারি যেটা স্লো আসবে, তারপরেও তারা পাজল হচ্ছিলেন। বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টে আমরা বললাম ওই যে মুখস্থ পিথাগোরাসের উপপাদ্যের মতো, এই এক্সামে এটা আসছে মানে পরেরটায় আরেকটা আসবে। বাংলাদেশ দল ফাস্ট বল করে গেছে, গতির ঝড় তোলার চেষ্টা করেছে। ইয়েস, আমরা হয়তো শুরুর দিকে উইকেট পেয়েছি, তানজিম সাকিব, নাহিদ রানা ব্যাক টু ব্যাক উইকেট পেয়েছে, ইটস ওকে। কিন্তু ওই 140-এ কনসিস্টেন্সি বজায় রেখে টানা, কিংবা 135-36-এ, মানে আমরা তো বুঝতেই পারছি যে এখানকার উইকেটের রান আছে এবং এখানকার ব্যাটাররা হচ্ছে জাস্ট বলের গতিকে কাজে লাগিয়ে প্রপার টাইমিং করেই রানটা করার চেষ্টা করছে, পরের দিকে সেটাই হয়েছে। সেই জায়গাটায় বাংলাদেশ দল আমার কাছে মনে হয় যে প্রপারলি তাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারেনি বোলিং ডিপার্টমেন্টে যারা ছিলেন। মেহেদী হাসান মিরাজের ইনিংস নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, এবং এরকম একটা অবস্থা যেখানটায় বাংলাদেশ দলের স্কোরটা আসলে 320 হতে পারত। শেষ দিকে যেভাবে ষষ্ঠ উইকেট জুটিতে যেভাবে জাকির এবং রিয়াদ ব্যাট করেছে, এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক এবং আসলেই হতে পারত। মেহেদী হাসান মিরাজের ওই 73-74 রানের ইনিংসটা নিয়ে তাই প্রশ্ন উঠছে। কিন্তু বাংলাদেশ দল আমার কাছে মনে হয় যে এটা একটা পুরোপুরি টিম প্ল্যান ছিল, গেম প্ল্যান ছিল, এবং এই প্ল্যানটা থাকাটা অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক। কারণ আপনি দেখেন আপনার দলে হচ্ছে সাকিব আল হাসান নেই, মুশফিকুর রহিম নেই, নাজমুল হোসেন শান্ত নেই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই মুহূর্তে ইয়াংদের মধ্যে যারা খেলছেন, কনসিস্টেন্সি বজায় রেখে ব্যাট করেন, তাওহিদ হৃদয় নেই। সো আপনার দলে 3, 4, 5, 6 নিয়মিত এই 4টা স্পটে যারা ব্যাট করেন, অবভিয়াস চয়েস তাদের কেউ নেই। ওই সময়টায় ডেফিনেটলি অ্যাঙ্করিং রোল প্লে করার জন্য কাউকে না কাউকে লাগবে। আফিফ হোসেন ধ্রুবর কথা বলুন কিংবা জাকির আলী অনিকের কথা বলুন, দে আর নিউ। 1 বছর পর আফিফ ব্যাক করেছে, 29 বলে 28 না করে 9 বলে 8 করে আউট হয়ে যেতে পারতেন। সো কাউকে না কাউকে অ্যাঙ্কর করতে হতো, কারণ হয়তো আমরা প্রপার ব্যাটার নিয়ে নেমেছি ঠিকই, কিন্তু এক্সপেরিয়েন্স ব্যাটার কিন্তু বাংলাদেশ দলে ছিল না। এই বাস্তবতায় মিরাজের ইনিংসটাকে আমরা 101 বলে 95 কিংবা 101 বলে সেঞ্চুরিতে না দেখে ওই 74-73-এ দেখেছি, কারণ কাউকে না কাউকে অ্যাঙ্কর করতে হতো, অ্যাজ উই ডিডন্ট গেট আওয়ার 4 ইম্পর্টেন্ট ক্রিকেটার ইন নাম্বার 3, 4, 5 and 6। যাই হোক, পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা। বাংলাদেশ যেন আবারও জয়ের পথে ফিরতে পারে, 2018-তে যেটা শুরু করেছিল সেই ধারা যেন আবার নতুন করে স্টার্ট হয়।